জনকে ডিআইজি করা হয়েছিল, আমাকে ডিআইজি করা হয় নাই। তো ওই সময় আমি পুলিশ একাডেমি সারদায় প্রায় 8-9 বছর ছিলাম। সেখানে ট্রেনিং পরিচালনা করতে গেলাম। আমার আরেকটা অবজারভেশন দেখলাম যে কিছু কিছু প্রশিক্ষণার্থী ব্যারাকের মধ্যে রান্না করে, যেখানে ভালো রান্না আছে, কিচেন আছে, ওদেরকে বলা আছে কারো কোনো যদি এক্সট্রা কিছু লাগে সে রান্না করতে পারবে কিচেনে, বাট ব্যারাকে রান্না করতে পারবে না। ব্যারাকে রান্না করলে যে কোনো সময় আগুন লাগতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। তারপরে দেখলাম একজন রান্না করছে, সেমাই রান্না করছে। সেমাই রান্না তো এক্সেপশনাল কিছু না। সেমাই তো সে যদি তাদের মেস ম্যানেজার আছে তাকে বলে যে কালকে মেনুতে সেমাই দেন তাইলে হয়, তাহলে সেমাই রান্না সে কেন করলো? এই কারণটা আমি একটু গবেষণা করলাম। মানে সেমাইটা কি এমন উপাদেয় খাবার যে তার খুব দরকার হয়েছে এটা খাওয়ার জন্য? পরে দেখলাম যে আসলে সেমাই রান্না তার জন্য, সে নিজে খায়ও নাই। সে যে জেলা থেকে আসছে সেখানে সে মেস ম্যানেজার। তো পুলিশে যারা মেস ম্যানেজাররা এরা একটু পাওয়ারফুল লোক হয়, অর্থাৎ এসপি সাহেবের পছন্দের লোক হয়। মেসের থেকে কিছু লাভ করে, সেই লাভটা কিছুটা সে নেয়, কিছুটা উপরের দিকে দেয়। উপরের দিকে দিতে গেলে তার মানে একটু খাতির হয়ে যায়। সে যদি সাধারণ ট্রেনিজের মতো, সাধারণ প্রশিক্ষণার্থীর মতো সব নিয়ম মেনে চলে, তাহলে তো আর তার ভাব দেখানো হইল না। তাহলে সে একটু সেমাই রান্না করছে, মানে সে পাওয়ার দেখাচ্ছে যে আমি নিয়ম ভাঙতে পারি, ব্যারাকে রান্না করা নিষেধ, আমি রান্না করতে পারি। তারপরে আমি তাকে শোকজ করে ট্রেনিং থেকে বহিষ্কার করলাম। পাশাপাশি তার এসপিকেও চিঠি লিখলাম যে এইরকম ম্যাচ ম্যানেজারের সাথে জিজ্ঞাসাবাদে জানা যায় আপনার সাথে তার একটা ব্যক্তিগত সুসম্পর্ক রহিয়াছে। পেশাদার সম্পর্কের বাইরে গিয়ে সুসম্পর্ক বজায় রাখার জন্য কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হইবে না, সেই মর্মে লিখিত জবাব আগামী 7 কার্য দিবসের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। এই চিঠি পাইয়া এসপি আমার ফোন করতেছে, স্যার আমার তো ভুল হয়ে গেছে। আমি বলছি তুমি খাতির করো যে সে ম্যাচে অন্যান্যদেরকে না খাওয়ায় লাভ করে, সেই টাকা তুমি নাকি ভাগ নাও। এটা বলছে স্যার আমি আর ওরে ম্যাচ ম্যানেজার করবো না। যাই হোক, আমি এসপি কে সুযোগ পেয়ে 2টা কথা বলে দিলাম। তো আমাদের দেশে এটা বলার উদ্দেশ্য হলো, সবাই যে যেখানে আছেন, এখানে প্রবীণ আছেন, শিশু আছেন, সিনিয়র সিটিজেন আছেন, সবাই যার যেখানে অবস্থান সেখান থেকে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য আপনাদেরকে কাজ করে যেতে হবে। এখন পুলিশের, আমি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কয়েকটা একটু থিওরিটিক্যাল কথা বলি। আমাদের কিছু বলা আছে যে নো পভার্টি, কোনো রকম দরিদ্রতা থাকবে না। আর শব্দটা হলো দরিদ্রতা অথবা দারিদ্র, দারিদ্রতা না। এটাও বানানো অনেকে মাঝে মধ্যে ভুল করা হয়, দরিদ্রতা না হয় দারিদ্র। তো দরিদ্রতা থাকবে না। দরিদ্রতা না থাকার ক্ষেত্রে শুধু রাষ্ট্রীয় প্রোগ্রাম না, আমরা অনেকে জাকাত দিই। জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি দরিদ্রতা নিরসনে ভূমিকা রাখতে পারেন। জাকাত দেওয়ার ক্ষেত্রে শুধু শাড়ি লুঙ্গি কিনে এই যে ছবি উঠায়া, ফটো উঠায়া জাকাত দেয়, জাকাত না। আপনি যে জাকাত দিবেন সেটা যেন অন্য কেউ না জানে। একজন অক্ষম লোককে সক্ষম করার জন্য জাকাতটা দিবেন। ফার্স্ট প্রায়োরিটি হলো নিজের রিলেটিভ, আশেপাশে যারা আছে। রিলেটিভের বাইরে সেকেন্ড প্রায়োরিটি হলো নিজের নেইবার বা প্রতিবেশী। থার্ড হলো আপনি অন্য জায়গায় দেন। আমরা দেখি, আমার এক আত্মীয়, আমি এলাকায় একটা মসজিদ প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলাম, উনাকে অনেকবারই বলছি ভালো ব্যবসায়ী যে ভাই আমাদের মসজিদ হচ্ছে, আপনি কিছু শরীক হইতে পারেন। উনি শরীক হবে হবে বলছে, হন নাই। ওই ব্যবসায়ী 20 লাখ টাকা আটকে গেছে নরসিংদীতে। উনি বলছে ভাই আমার টাকাটা একটু উদ্ধার করে দিলে ভালো হয়, খরচ টরচ লাগলে একটু করবো। তাহলে যে কি পরিমাণ খরচ করবেন? তো বলে যে কি পরিমাণ করলে ভালো হয়? তাহলে 20 লাখের মধ্যে অন্তত 10 লাখ খরচ করতে হবে। উনি বলছে হ্যাঁ রাজি। ভাই দেখেন, আপনি মসজিদের জন্য 10টা টাকা দেন নাই, এত সুন্দর একটা মসজিদ হলো বাড়ির দরজায়, আর আপনি এখন 10 লাখ টাকা উদ্ধারের জন্য পুলিশকে দিয়ে দিতে রাজি হয়েছেন। আপনার মতো লোকের কাজ করলে তো আমার গুনাহ হবে। আপনার মতো লোকের কাজ আমি করবো না। আপনি যারা দিয়ে টাকা করেন করেন, এবং আপনি একটা খবিশ লোক। আমি মাঝে মধ্যে কিছু লোককে বলে দিই, কারণ জীবনে আমার বয়সও হয়ে গেছে 50-এর বেশি, 53-54।